অট্টহাস মহাপীঠ একটা সতীপীঠ। এই সতীপীঠের কাহিনী সবাই জানে যে সতীর দেহত্যাগের পর শিব কাঁধে নিয়ে এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু ভোগ খাওয়ানো হয়। তখন 6-7 হাজার লোক কিন্তু এখানে তখন ভোগ খায়। আর সতীপীঠ অট্টহাস থেকে সবাইকে আমি জানাচ্ছি, সবাই এখানে আসুক, বেড়াতে আসুক, এবং যারা এসেছে যারা আসেনি তাদের সকলের আমি মঙ্গল প্রার্থনা করছি মহামায়ার কাছে। সবাই সুস্থ সুন্দর থাকুক। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে বেরিয়ে গেছি একটা নতুন জার্নি বলতে আজকে বাইরে কোথাও যাচ্ছি না, তবে আমাদের বীরভূমের বাইরে আজকে যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা সতীপীঠ আমাদের বীরভূমের বাইরে। বীরভূমের তো ম্যাক্সিমাম সতীপীঠ আমি তোমাদেরকে দেখিয়েছি, নলহাটেশ্বরী বাদ দিয়ে ওটা এখনও দেখানো হয়নি। এছাড়া বাকি সতীপীঠ যেগুলো আছে প্রায় দেখিয়ে ফেলেছি। তো আজকে যাচ্ছি বীরভূমের বাইরে বর্ধমান, পূর্ব বর্ধমানে মোট 4টি সতীপীঠ আছে। 4টির মধ্যে আমি আজকে ভিজিট করব 2টো। প্রথম হচ্ছে অট্টহাস, আর দ্বিতীয়ত বহুলা বা বাহুলা যাই বলো। এখান থেকে অট্টহাসের দূরত্ব ম্যাক্সিমাম 57 থেকে 58 কিলোমিটার। সময় লাগবে আমার 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট। আমি যাব লাভপুর হয়ে। তো ঠিক আছে, চলো দেখা যাক সময় কতক্ষণ লাগে, আর তার সাথে রোড ইনফরমেশন তো থাকছেই, তোমাদেরকে দেখাতে থাকবো। যদিও তোমরা লাভপুর রোডটা অনেকেই চেনো, কারণ লাভপুরে ফুললরা মন্দিরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে একবার ফুললরা মন্দিরের ভিডিওটা অবশ্যই একবার তোমরা দেখে নিও। আর নচেত আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো। তো এখন দেখা যাক সময় কতক্ষণ লাগে। আর লাভপুর পর্যন্ত যে রোডটা, সেই রোডটা আমি বিশেষ কিছু তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ লাভপুর পর্যন্ত রাস্তাটা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। সেই জন্য আমি কিছুটা স্কিপ করছি। আমি এখন বেরোলাম মোটামুটি সকাল 7:30। এখন শীতের সকাল, ঠান্ডা একটু লাগছে, যদিও রাইডিং গিয়ার্স পরে আছি। থার্মাল লাইনার, ওপরে জ্যাকেট পরেছি, আর রাইডিং বুটসটা আমি আজ পরিনি। তো তোমাদের সাথে একদম গিয়ে কথা হচ্ছে লাভপুরের যে মোড়, মেন যে বাজার, সেখানে গিয়ে একদম কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি কিন্তু এখন প্রবেশ করলাম ষাটপলসা। এখন এই ষাটপলসা থেকে আমি চলে যাব ডান দিকে একটা রাস্তা গিয়েছে, মেন রাস্তা, তো সেদিক দিয়েই ঘুরবো। আর এইদিকে রাস্তার ভিডিও আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম, ফুললরা সতীপীঠের ভিডিওর সময় কিন্তু আমি এই রাস্তা দেখিয়েছি। তো বিশেষ কিছু আমি দেখাবো না, জাস্ট ষাটপলসা ঢুকলাম সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই রোডের সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে। অতএব চেষ্টা করো একবার ভিডিওটা তোমরা দেখে নিও পুরোটা, স্কিপ না করে। স্কিপ করলে তোমরা রাস্তার ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। এই মোড়টাতে সকালবেলা একটু হাট বসে, যার জন্য প্রচণ্ড জ্যাম থাকে। চলাম নপাড়া, এই রাস্তাটা বাম দিকে চলে গিয়েছে, এটা লোকপাড়া, আর এটা নপাড়া। এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে নপাড়ার। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, তোমরা যারা আমার রাঁচির এপিসোডগুলো দেখেছো
তো এপিসোডগুলো কেমন তোমাদের লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তোমরা কেউ কমেন্ট করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের রাঁচির ভিডিও কেমন লেগেছে। ওই ধরনের ভিডিও নেক্সট অবশ্যই আসবে, খুব শীঘ্রই আসবে। আর এখন যে জায়গাটা আমি পেরোচ্ছি এই জায়গাটার একটা ভিডিও কিন্তু আছে, সেটা হচ্ছে গুনুটিয়া যে নীলকুঠি বা রেশম কুঠি। যদিও নীল চাষ কখনোই এখানে হয়নি, তো সেই মতভেদের মধ্যে আমি যাচ্ছি না। আমার চ্যানেলের লিস্টে কিন্তু রেশম কুঠি ভিডিওটা অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তো এখন সামনের দিকে এগোবো, এরপর পড়বে রামনগর। যদিও রামনগর পর্যন্ত যাব না, তার আগে আমি গুনুটিয়ার যে ব্রিজ সেই ব্রিজে কিন্তু উঠে যাব ডান দিকে। আর ঠিক এই মোড়টা থেকে কিন্তু গ্রামের ভিতরে ডান দিকে যে রাস্তাটা তোমরা দেখছো নেমে গিয়েছে একটা ছোট্ট রাস্তা, এই রাস্তাটাই নেমে গিয়ে কিন্তু রেশম কুঠিতে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে এই রাস্তাটা দিয়ে। নচেত আর একটা রাস্তা আছে, তোমাদেরকে আমি সামনে দেখিয়ে দেবো। যে ব্রিজটা আমি পেরোবো আর একটু পর, সেই ব্রিজের ও মাথায় একটা রাস্তা আছে, আমি তোমাদেরকে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। আর এই রুটে এলে কিন্তু এখানে একটা পেট্রোল পাম্প আছে, তোমরা চাইলে তোমরা তেল ভরে নিতে পারো এখানে। তো জাস্ট এই পেট্রোল পাম্পটা থেকে আর একটু গিয়েই তোমরা ব্রিজটা পেয়ে যাবে ডান দিকে। হয়তো তোমরা বুঝতে পারছো এখানে যেটা আছে সেটা ব্রিজ। ডান দিকের এই ব্রিজটা কিন্তু রাত্রেবেলা কিন্তু দারুণ সুন্দর লাগবে। যদিও রাত্রেবেলা এখন আসিনি এই রুটে, কারণ দুই দিকে কিন্তু এখানে লাইট দেওয়া আছে। যে ল্যাম্পপোস্টগুলো দেখছো তোমরা, এগুলো সম্ভবত সোলার সিস্টেম। এই ব্রিজটাও কিন্তু অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। তো ঠিক আছে, চলো এখন যাওয়া যাক সামনে লাভপুরের দিকে। হ্যাঁ, আর একটা যেটা তোমাদেরকে বললাম রেশমকুঠি যাওয়ার রাস্তা, এই যে এইখানটাতে ব্রিজটা ঢোকার মুখে এইখানটাতে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে গিয়েছে রেশমকুঠির দিকে। তো তোমরা চাইলে ওই দিক দিয়েও আসতে পারো, চাইলে তোমরা এখানেও ঢুকতে পারো। তোমাদের মনে হতে পারে যে এই রাস্তার ভিডিও আমি কেন করছি। রাস্তাটা কিছুটা তোমাদেরকে দেখানোর জন্যে। এই গুনুটিয়া ব্রিজের পর এই রাস্তাটা কিন্তু এখন প্রচণ্ড খারাপ। তো তোমরা যদি কেউ লাভপুর আসতে চাও তাহলে আমি বলবো আমোদপুর হয়ে এসো, বা অন্য কোনো রুট থাকলে সেদিকে এসো। এই রুটে কিন্তু আমি বলবো এখন এসো না, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। মানে বাইক নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট। এতটা খারাপ আমি আশা করিনি। বেশ কয়েক মাস আগে হয়তো এসেছিলাম একবার, তখন কিন্তু এতটা খারাপ ছিল না। তো সেটা জানানোটা তোমাদের প্রয়োজন বলে মনে হলো, কারণ তোমরা অনেকেই অনেক কাজের তাগিদে কিন্তু তোমরা এই রুটে আসো। তো সেই জন্যে বলবো এই রুটটাকে অ্যাভয়েড করে তোমরা পারলে অন্য কোনো রুটে এসো। এই রুটটা প্রচণ্ড খারাপ, তোমাদের জাস্ট বিরক্ত লেগে যাবে। মোটামুটি 7-8 কিলোমিটার তো ম্যাক্সিমাম খারাপ, কারণ আমি 7-8 কিলোমিটার প্রায় চলে এলাম। জানি না সামনে কতটা আর খারাপ থাকবে। এরকম একটা জায়গায় এসে পৌঁছাবে। এখান থেকে কিন্তু এখন আমি চলে যাব বাঁ দিকে। ডান দিকে কেউ ঘুরবে না তোমরা, এদিকে বাঁ দিকে ঘুরেই সামনে একটা দেখবে ব্রিজ পাবে। তো তোমরা যদি কেউ কঙ্কালীতলা
বা ফুলরাতলা যেতে চাও তাহলে তোমরা এইটা ডান দিকের রোডটাতে যেতে পারো, এই রোডটাতে যাওয়া যায়। আর সামনে স্ট্রেট চলে যাবে একদম কাটোয়া, কিন্নাহার কাটোয়া সব এই সামনের দিকে। আর এই যে রেল লাইনটা গিয়েছে পাশ দিয়ে তোমরা দেখছো, এই রেল লাইনটা কিন্তু আমাদেরকে 3 বার ক্রস করতে হবে। এটা ফার্স্ট ক্রস করলাম, এরপরেও কিন্তু এখনো সম্ভবত 2 বার ক্রস করতে হবে। কাটোয়া এখান থেকে 39 কিলোমিটার, একদম এই মেন রুটেই কিন্তু যেতে হবে। আর এখন কিন্তু রেল লাইনটা কিন্তু আমার ডান দিকে চলে এসছে। আমি তোমাদেরকে দেখালাম ফার্স্ট পেরোনোর পর কিন্তু কিছুটা এসে আর রেল লাইনটা আবার পেরোতে হয়েছে, কিন্তু রেল লাইনের উপর দিয়ে না, রেল একটা ব্রিজ ছিল তল দিকে, রেল লাইনের তল দিকে কিন্তু আমাকে পেরোতে হয়েছে। তো যার জন্য এখন রেল লাইনটা কিন্তু ডান দিকে চলে এসছে, আবার হয়তো সামনে গিয়ে বাঁ দিকে পাবো। তবে যেতে যেতে তোমাদেরকে আরও কিছু কথা বলিনি। এই কাটোয়া কিন্তু বিখ্যাত শুধুমাত্র যে সতীপীঠ আছে তা কিন্তু নয়। কাটোয়া অ্যাকচুয়াল শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু দীক্ষা ক্ষেত্র। উনি কিন্তু এই কাটোয়াতেই কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার গুরুদেবের কাছ থেকে। এছাড়াও কাটোয়াতে আরও কিছু ব্যাপার আছে, যেমন জয়দেবের ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলে গিয়ে একবার তোমরা জয়দেব যে গীত গোবিন্দের রচয়িতা ছিলেন সেই জয়দেবের ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো সেই জয়দেব কিন্তু এই কাটোয়াতে কিন্তু আসতেন 365 দিনই স্নান করতে, গঙ্গায় স্নান করতে। অর্থাৎ কাটোয়া নগরীটা কিন্তু অজয় এবং যে ভাগীরথী গঙ্গা সেই দুটোর উৎসস্থলে কিন্তু এই কাটোয়া নগরীর অবস্থান, যার জন্যে মানে সামরিক এবং বাণিজ্যিক দিক দিয়ে কিন্তু কাটোয়ার গুরুত্ব প্রায় 500 বছর কি তার আগে থেকে কিন্তু গুরুত্ব কিন্তু পেয়ে আসছে এই কাটোয়া। তবে কাটোয়ার নাম কিন্তু আগে কাটোয়া ছিল না। ফার্স্ট কাটোয়ার নাম ছিল ইন্দ্রাণী পরগনা, এরপরে কাটোয়ার নাম হয় কণ্টক নগরী, কণ্টক নগরী থেকে কাটোয়া। এছাড়া সতীপীঠ তো আছেই। এইটা সম্ভবত কিন্নাহার, তো কিন্নাহারের, হ্যাঁ এটা কিন্নাহার, এটা আমাদের বীরভূমের মধ্যেই পড়ছে। তো কিন্নাহারের মার্কেটটা পেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি প্রায় আর খুব কাছেই চলে এসেছি, আর একটুখানি গিয়ে আমাকে ডান দিকে ঘুরতে হবে। আপাতত একটু রোডের ফিল নিতে নিতে তোমরা চলো আমার সাথে। এরকম একটা জায়গায় এসে তোমরা পৌঁছাবে যে দিয়ে মেন হাই রোডটা চলে গিয়েছে বাঁ দিকে, আর এইদিকে ডান দিকে একটা ছোট রাস্তা ঢুকেছে। তো এই রাস্তাটাই তোমরা ঢুকে যাবে। এই গ্রামটার আঁকামাকা পথ দিয়ে এদিকে মাঝে মধ্যে তোমরা জিজ্ঞেস করে নেবে, কারণ গ্রামের ভিতরের রাস্তা, যদিও এটা মেন গ্রামের ভিতরেও কিন্তু এটা মেন রোড। তো এই মেন রোড দিয়েই তোমাদেরকে যেতে হবে, গ্রামের কোনো পাড়ার মধ্যে তোমরা ঢুকে যেও না। এই মেন রোডটা তোমরা কিন্তু ছাড়বে না, এই মেন রোডেই কিন্তু যেতে হবে। এখান থেকে আর 10 মিনিটের রাস্তা অট্টহাস। যে মেন রোড থেকে আমি ডান দিকে ঘুরলাম, তো বাঁ দিকে তো মেন রোডটা চলে গিয়েছে, সেই বাঁ দিকে মেন রোড দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু ওদিক দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু সার্কেল ঘুরতে হবে।
তো সেটা না করে আমি শর্টকাট রাস্তাটাই নিলাম। গ্রামের ভিতরের রাস্তা, কিন্তু রাস্তাটা যথেষ্টই ভালো, অনেকটাই চওড়া। তো ঠিক আছে, চলো একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গ্রামের ভিতরের আঁকা বাঁকা পথ পেরিয়ে কিন্তু আমি চলে এসেছি একদম গ্রামের শেষে। তোমরা দেখতে পাচ্ছ সেটা একদম মাঠের মধ্যে। মাঠ কিন্তু এখন পুরো ফাঁকা, ধান উঠে যাওয়ার পর মাঠ একদম পুরো ফাঁকা এই দিকটাতে। যদিও মাঠের মধ্যে ধান এখন আছে, মানে ধান কিন্তু কেটে নেওয়া হয়েছে, জাস্ট কেটে রাখা আছে। তো এই পথ দিয়েই কিন্তু কিছুটা এসেই কিন্তু মন্দির কিন্তু আমি অলরেডি দেখতে পেয়ে গেছি। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এই সামনে কিন্তু মন্দির। সো ফাইনালি আমি মন্দিরে কিন্তু প্রবেশ করে গিয়েছি। সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা শিবের মূর্তি, কাঁধে কিন্তু দেবী সতীকে নিয়ে আছে। এখানে কিন্তু গাড়ি পার্কিং, গাড়ি এখানটাতে কিন্তু রাখা যাবে। ভিতরে ঢুকে এই সামনে কিন্তু এখানে একটা রাস্তা করা আছে, আর দুই পাশে কিন্তু প্রচুর গাছপালা লাগানো আছে। এখানে মাতা সতীর ঠোঁট বা অধর পড়েছিল, ওই জন্য কিন্তু এই মাকে কিন্তু অধরেশ্বরী মাও বলে, আবার অনেকে অট্টেশ্বরী মাও বলে থাকে। তো এইখানটাতে সামনে কিন্তু ঢুকেই অতিথি নিবাস, মানে সামনে এখানে সম্ভবত থাকার ব্যবস্থা আছে। জায়গাটা কিন্তু খুব পরিপাটি এবং খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। এখানটাতে ভিতরে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে, প্রচুর আম গাছ লাগানো আছে। এই সাইডটা পুরোটাই কিন্তু আম গাছ লাগানো আছে। আর এই সামনে যেটা দেখছো এটা অতিথি নিবাস, এখানে সম্ভবত থাকার ব্যবস্থা আছে। আর এটা কিন্তু কেতুগ্রাম পিএস এর আন্ডারে পড়ছে। এখানে থাকার ব্যবস্থা আছে তো নাকি দাদা? তো ঠিক আছে, আগে মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের, তারপর থাকার ব্যবস্থাটা নাহি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জুতো খুলিয়া প্রবেশ করিবেন, অর্থাৎ এখানে জুতো খুলে রাখতে হবে। আর সামনের এই গেটটা, এখানেও কিন্তু একটা ভিতরে গেট করা আছে খুব সুন্দর। মহাতীর্থ অট্টহার সতীপীঠ এখানে লেখা আছে। আর এখানে কিন্তু একটা শিবজির মূর্তি এখানে করা আছে, এবং এখানে জলের লাইন করা আছে। এখানে সম্ভবত ভোগের ব্যবস্থা চলছে। এটা নাট মন্দির। সামনে ওটা মন্দির আর এটা নাট মন্দির। তবে মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্যে ভিতরে মায়ের মূর্তির ছবি আমি তোমাদেরকে দেখাতে পারবো না, জাস্ট বাইরে থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে সামনে কিন্তু মেইন মন্দির। মন্দিরের যদিও এখন কনস্ট্রাকশনের কাজ চলছে,
আর এই সাইডটাতে আছে, এখানে কিন্তু ভোগ রান্না। এটা সম্ভবত ভোগ রান্নার ঘর। এটা ভোগ রান্না হচ্ছে তো মায়ের? আচ্ছা, ভোগ খাওয়ার এখানে দক্ষিণা কত আছে? 50 টাকা। কী কী থাকে মোটামুটি? আচ্ছা, তো এখানে ভোগ রান্না হচ্ছে। আচ্ছা, পায়েস থাকে, 2টো তরকারি, টক, 50 টাকা এখানে দক্ষিণা। তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে এখানে কি টোকেন কাটতে হয় না কুপন করতে হয়? আচ্ছা, তো বাইরে থেকে যারা আসে তারা ফোনের নামটা লিখিয়ে দেয়, ফোন নাম্বার, ওটার মধ্যে আসতে হবে। ফোন নাম্বার আসতে বলে লেখার আমার কাছে যদি ফোন নাম্বারটা উনি বলে দিচ্ছেন, আপনি বলে দেন। 96 35 46 99 04 আমাদের অফিসের নাম্বার। আচ্ছা, তো অফিসের নাম্বারটা উনি বলে দিলেন। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটা আমি দিয়ে দেবো। তোমরা যারা বাইরে থেকে আসবে তোমরা ফোন করে আগে থেকে তোমরা বলে দিতে পারো। 50 টাকা হিসাবে এখানে কিন্তু দক্ষিণা নেওয়া হয়। আর বাইরের এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। আর ভোগ এইখানটাতে কি ভোগ খাওয়ানো হয়? না, ওই যে ঘরে খাবার। আচ্ছা, জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। মানে এখানে কিন্তু একটা গোল খড়ের চাল দেওয়া আছে। আর এই জায়গাগুলো কিন্তু এই কারুকাজগুলো কিন্তু দারুণ। সম্ভবত এখানে হোমযজ্ঞ কিছু করা হয়। আর এই নাট মন্দির যেটা, এই নাট মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ কারুকার্য করেছে। এই নাট মন্দিরটা তোমাদেরকে ফের আর একবার দেখাই ঘুরিয়ে। এখানে কিন্তু মাতা সতীর কিন্তু সমস্ত ঘটনাগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মা সতী যে নিজের শরীরকে দাহ করেছিল সেই ঘটনাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে বীরভদ্র রাজা দক্ষের মুন্ড ছেদন করছে, সমস্ত ঘটনাগুলি কিন্তু এখানে দেওয়ালে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই কারুকার্যগুলো কিন্তু সত্যিই অসাধারণ। আর এই পাশটাতে কিন্তু একটা ডোবা আছে, যদিও ডোবাটাই জল আছে, অল্প জল আছে, তবে জায়গাটা কিন্তু সত্যিই খুব অসাধারণ জায়গা। মানে আমি অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা কিন্তু একবার এই জায়গাটায় এসে কিন্তু ঘুরে যেও, খুব ভালো লাগবে দেখবে তোমাদের। সত্যি খুব ভালো একটা জায়গা। আর এই পাশগুলোতে কিন্তু এগুলো একটা পদ্মের পাপড়ির মতো আকার দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই মন্দিরের যিনি সেবায়িত আছেন ওনার মুখ থেকে এই মন্দির সম্পর্কে তোমরা কিছু শুনে নাও। অট্টহাস মহাপীঠ একটা সতীপীঠ। এই সতীপীঠের কাহিনী সবাই জানে যে সতীর দেহত্যাগের পর শিব কাঁধে নিয়ে গোটা ত্রিভুবন ঘুরে যিনি নৃত্য করেছিলেন, তার মধ্যে সতীর দেহটা
বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে খণ্ড বিখণ্ড হয়। আমরা যে জায়গায় আছি সেই অট্টহাস সতীপীঠে মায়ের অধহষ্ট করেছে। স্থানটার নাম হচ্ছে অট্টহাস, আর দেবীর নাম হচ্ছে ভৈরব বিশ্বাস। তা আগে এটা পুরো ঘন জঙ্গল ছিল। আমরা যে পাকা রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি সেটাও তো রাস্তাঘাট ছিল না, দুর্গম একটা স্থান ছিল। মানুষ তবু এই মায়ের একটা মহিমার টানে, এই সতীপীঠের আকর্ষণে সব দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে। এখন রাস্তাঘাট হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এখন অট্টহাসটা অনেকটা প্রাচীন। এবং এই মন্দিরে এই যে বিল্ডিংগুলো কাজ হচ্ছে, এইগুলো কি হচ্ছে? এই মন্দিরটা আমাদের বাড়ানো হচ্ছে। আচ্ছা, চারিদিকটা নিয়ে একটা বড় মন্দির করা হচ্ছে। আর এই বড় মন্দিরটা আমাদের 80 ফুট একটা উচ্চতা বিশিষ্ট একটা মন্দির হবে। আচ্ছা, হ্যাঁ, মূল মন্দিরটা যে আমরা তো দেখানো হয়েছে ওখানে। মানে এটা কি পরে ভেঙে দেওয়া হবে নাকি? না না, সাইড দিয়ে ভাঙানোর এখন কোনো পরিকল্পনা নাই আমাদের। এখন মূল মন্দির এইভাবেই থাকবে। এবার যে এই কাজগুলো সম্পূর্ণটাই মানে দানের উপর, পুরো ভক্ত দানের উপর এটা হচ্ছে। এটা আমরা তা এই জায়গাটাতে আপনার যজ্ঞ হ্যাঁ, আমাদের এখানে হোমযোগ হয়। আবার ঈশান কোণে আমাদের পঞ্চমুণ্ডী আসন আছে, রতনদী কালী মন্দির আছে। এটা কোন দিক দিয়ে রাস্তা? এই দিক দিয়ে রাস্তা আছে না? আর আমাদের প্রতি অমাবস্যায় এখানে হোমযজ্ঞ হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে বা বিশ্বের মঙ্গলের জন্য। তাই এই হচ্ছে এখানকার একটা। আর এখানে মানে বার্ষিক উৎসব হয় দোলে। 4 দিন ধরে একটা আড়ম্বর হয়। দূর দূরান্ত থেকে ভক্ত আসে এবং তখন আমাদের বিনা নিঃশুল্কে আমাদের সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়। হ্যাঁ, তখন হাজার হাজার লোক আসে, তাতে প্রসাদ বিতরণ করা হয়। আর নানান ধর্মীয় অনুষ্ঠান হয়, যেমন আমরা যদি বলি এখানে কবি, কীর্তন, বাউল এটা তো একটা থাকেই, তার সাথে যাত্রা হয় এবং আমাদের হরিনাম সংকীর্তন তো আছেই। আচ্ছা, ওটা ওই দোলের সময় 4 দিন ধরে চলে এটা। হ্যাঁ, বাস। এবং বসন্ত উৎসবও এখানে অনুষ্ঠান হয়। আর এখানে 12 মাসে উৎসব লেগেই আছে। যেমন আমরা যদি বলি রতনদী কালী পূজা একটা হয় আমাদের কৃষ্ণা চতুর্দশীতে মাঘ মাসে। আর একটা হয় আমাদের নবান্ন হয়, জন্মাষ্টমী হয়, বিপত্তারিণী হয়, তারপরে আমার দীপাবলি উৎসব হয়। আর এমনিতে পৌষ মাসে আমাদের শীতের সময় একটা মানুষ আনা গোনা আসা যাওয়া ভক্তদের ঢল একটা থেকেই থাকে। এই হিসেবে আমাদের এখানকার আর সতীপীঠ অট্টহাস থেকে সবাইকে আমি জানাচ্ছি, সবাই এখানে আসুক, বেড়াতে আসুক। এবং যারা এসেছে, যারা আসেনি, তাদের সকলের আমি মঙ্গল প্রার্থনা করছি মহামায়ার কাছে। সবাই সুস্থ সুন্দর থাকুক। তো খুব ভালো লাগলো, উনি যথেষ্টই খুব ভালোভাবে বলার চেষ্টা করলেন। তো এখানের যেটা মেন উৎসব সেটা কিন্তু এমনিতে এখানে সারা বছর তোমরা যখন তখন আসতে পারো। আর এখানে মেন উৎসব কিন্তু দোলের সময় কিন্তু এলে কিন্তু তোমরা এখানে কিন্তু ভোগ খেতে পারবে। এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু ভোগ খাওয়ানো হয়। তখন 6-7 হাজার লোক কিন্তু এখানে তখন ভোগ খায়। আর এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু এই দিক দিয়ে এসে কিন্তু এখানে একটা পুকুর আছে। তো এখানে কিন্তু পুকুরে বেশ কিছু মাছ ছাড়া আছে। তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কতখানি তোমরা বুঝতে পারবে। ওই সামনে কিন্তু মাছগুলো খেলা করছে। আর এখানে কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ, সেই জন্য আমি বাইরে থেকেই দেখাচ্ছি। এগুলো কিন্তু এখন কনস্ট্রাকশন চলছে। আর এই রন্ধনশালার পাশে এটা কিন্তু ভোগঘর, এখানে কিন্তু বসিয়ে কিন্তু খাওয়ানো হয়। ওই মেন গেট থেকে ঢোকার পর কিন্তু এখানে যেটা তোমাদেরকে দেখালাম অতিথি নিবাস, অর্থাৎ বাইরে থেকে যারা আসবে কলকাতা থেকে বা বাইরে থেকে এসে তোমরা যদি কেউ থাকতে চাও এখানে, তো এখানে রাতবাস করতে পারো। তো আমি ভিতরে গিয়ে দেখছি কেউ আছেন দাদা?
এখানে একটা অ্যাম্বুলেন্স আছে, এখানে পুলিশ ক্যাম্প লেখা আছে, বুঝতে পারছি না এখানে। ঠিক আছে, মোবাইল নাম্বার তোমাদেরকে যেটা ভোগের জন্য যে মোবাইল নাম্বারটা তোমাদেরকে দিয়েছি, তো সেই মোবাইল নাম্বারটাতেও কিন্তু তোমরা ফোন করে কিন্তু থাকার ব্যবস্থা করে নিতে পারো। কারণ যদিও এখানে যে থাকার ডিপার্টমেন্টে যিনি আছেন সে ওদেরই লোক। আর এই জায়গাগুলোতে দেখো বসার জায়গা করা আছে খুব সুন্দরভাবে কিন্তু। আর মন্দিরের টোটাল এরিয়াটা কিন্তু বাইরে কিন্তু ঘেরা আছে। এই পাশগুলোতে হয়তো তখন মেলা টেলার মতো কিছু বসে, কারণ দোলের সময় যখন অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান, তখন কিন্তু এই জায়গাগুলোতে সম্ভবত মেলা বসে। মানে সমস্ত জায়গাটাই কিন্তু একদম পরিপাটি সুন্দর জায়গা। তো অবশ্যই আমি একবার বলবো তোমরা এসে কিন্তু এই জায়গাটা ভিজিট করো। তো এখানে কিন্তু এই সামনে এই ব্রিজ যেটা দেখছো মন্দিরে ঢোকার আগে, তো এই ব্রিজটার আগে কিন্তু এখানে শুধুমাত্র একটাই কিন্তু চায়ের দোকান আছে। সম্ভবত এইগুলো বুঝতে পারছি না দোকান আছে কিনা, তবে আপাতত আজকে কিন্তু এই একটাই দেখছি দোকান খোলা আছে। তো এখানে তোমরা মুড়ি চা যা খাবে মোটামুটি টিফিন তোমরা করতে পারো। ভাতের ব্যবস্থা তো নেই বোধহয় এখানে। হ্যাঁ, মন্দিরে তো ভোগ খেলে সেটা আলাদা ব্যাপার। আর তাছাড়া এখানে মোটামুটি টুকিটাকি খাবার সব রকমই কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি দোকানের বোর্ডের ছবিটা কিন্তু দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তো আমি একটু চা খেয়ে বেরিয়ে যাব। কতক্ষণ খোলা রাখেন? সারাদিন খোলা। সারাদিন। তো এই সাহেবদার দোকানে কিন্তু তোমরা টিফিন করতে পারো, চা খেতে পারো। এখানে জল টল সব রকমের ব্যবস্থাই কিন্তু আছে। বিসলেরি আছে, তার মানে অ্যাকোয়া আছে, সব রকম। এবার যে যেমন কাস্টমার তাকে। তো ঠিক আছে, চলো একদম কথা হচ্ছে মন্দিরে গিয়ে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আর লম্বা করব না। আজকের ভিডিওটা আমি এই মন্দির থেকে শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো এখন এখান থেকে আমি যাব বহুলা সতীপীঠ, যদিও সেটা তোমরা এখন দেখতে পাবে না, সেটা তোমরা নেক্সট এপিসোডে দেখতে পাবে। তো ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম অট্টহাস। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।